আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বললেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন সেদিন কি ঘটেছিল। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা দেখেন না আইন উপদেষ্টা। ভোট বানচালের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। তামিম সহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৬ প্রার্থী। বিসিবির ভোট ইতিহাসের কালো অধ্যায়, দাবি সাবেক অধিনায়কের। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে পূজারীদের ভিড়, বাজছে বিদায়ের সুর। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খাগড়াছড়িতে যে মারমা কিশোরীর ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে ৩ জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হল পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার মুখোমুখি হয়েছেন যমুনা টেলিভিশনের সামনে। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে কথা বলেছেন। ভুক্তভোগীর বাড়ি থেকে ঘটনাস্থল ১০০ মিটারের মধ্যে। বাসায় পাওয়া যায় তার বাবাকে, যিনি মামলার বাদী। জানান তিনি সহ আরো কয়েকজন ঠিক বাড়ির সামনের চায়ের দোকানে ছিলেন তখন। সব সময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। ৯টা পার হয়ে গেছে, আসে নাই। কোচিং শিক্ষকের কাছে জানতে চাই ঠিক কখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরীটি। ৬টা থেকে ৯টা পর্যন্ত পড়ে, পড়ার পর হচ্ছে ৯টার দিকে বাইর হয়ে গেছে, এটুকু। তারপর হচ্ছে আমি কিছু জানি না। ভিকটিম যেটি বলেছে, মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে, সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান, তখনই তাকে মুখ চেপে এবং অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে যায়, কিছু জানি না। গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি জামায়াত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে ৩১টা দল আমরা ছিলাম, এর ভিতরে ২৫টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুইটাতে পিআর এর পক্ষে, কিন্তু পিআর চায় ৩১-এ ২৫ জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এমন প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। বরিশাল নগরীর শঙ্করমঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান আইন উপদেষ্টা। কুশল বিনিময় করেন সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞার প্রসঙ্গও উঠে আসে।
আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা। সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বুধবার 3 ক্যাটাগরি থেকে মোট 16 জন নাম প্রত্যাহার করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক এই অধিনায়ক। বুধবার সকাল 10:18 বিসিবিতে হাজির তামিম ইকবাল। এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খুসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা। কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গুঞ্জন সত্যি করে তামিম সহ ক্লাব ক্যাটাগরি থেকে 13, জেলা বিভাগ থেকে 2 আর ক্যাটাগরি 3 থেকে 1 প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে। ক্যাটাগরি 2 থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সাইদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মাহমুদ ইমরান। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। দুর্গাপূজার মহানবমীতে মণ্ডপে ঢল নেমেছে পূজারীদের। এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়েছে এবং আপনি ঢাক ঢোলের বাদ্যতেই বুঝতে পারছেন যে এখানে একটা উৎসবের যে সমাপনী পর্যায়ে চলে আসা, মহানবমীর যেই শেষ আনুষ্ঠানিকতা, সেই সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়েছে। ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখর এখন ঢাকেশ্বরী মন্দির, এবং এখানে যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু দেবীকে আরতি জানানোর আগে এখন আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে পূজা করছেন। কিছুক্ষণ আগে সেটা শঙ্খধ্বনি ছিল, ধূপের ধোঁয়া ছিল এবং অগ্নি দিয়ে তারা পূজা করেছেন। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রদীপ প্রজ্বলন করা হবে এবং পুণ্যার্থীরা কিন্তু এখানে আসছেন, এসে কিন্তু তাদের পুরোহিতের কাছ থেকে যে প্রসাদের অংশ এবং তাদের যে দক্ষিণা দেয়া, একই সাথে মিষ্টি মুখের যে সুযোগগুলো রয়েছে সেগুলো তারা করছে।